আগের দিন আমাদের সরল দৈর্ঘ্যের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য পর্যন্ত হয়ে গেছিল। আজকে তারপরের থেকে আমরা করাচ্ছি। এই চ্যাপ্টার পড়তে গেলে আমাদের কয়েকটা সংজ্ঞা জানা দরকার। সরল দৈর্ঘ্যযুক্ত কণার মধ্যবিন্দু কি, মানে সাম্যাবস্থা কি, সরণ বলতে কি বুঝি, বিস্তার বলতে কি বুঝি, পর্যায়কাল বলতে কি বুঝি, কম্পাঙ্ক বলতে কি বুঝি, সেগুলো আমরা ফার্স্ট দেখবো একটু। আচ্ছা, কয়েকটি সংজ্ঞা আমাদের এটা হেডিং দিলাম। দেখো, কয়েকটি সংজ্ঞার মধ্যে প্রথম সংজ্ঞা আমরা দিব সাম্যাবস্থান। 1 নম্বর, এটা সাম্যাবস্থান বলতে কি বুঝি। আচ্ছা, সাম্যাবস্থান বলতে ধরো এই রেখা বরাবর একটা কণা সরল দৈর্ঘ্যতে আন্দোলিত হচ্ছে, এইটা হচ্ছে রেখাটির মধ্যবিন্দু। তোমরা জানো যে সরল দৈর্ঘ্যতে যুক্ত কণার ক্ষেত্রে এফ ভ্যারিস -x হয়। সরণের সঙ্গে বল সমানুপাতিক এবং বিপরীতমুখী হতেই হবে। আচ্ছা, বা এখান থেকে আমি f -kx সরল দৈর্ঘ্যের ক্ষেত্রে এই সমীকরণ আমরা লিখতে পারি। দেখো, x এর মান নির্ভর করছে f এর উপরে, বা f এর মান নির্ভর করছে x এর উপরে। আমি যদি বলি বল কোথায় শূন্য হবে, x এর কত মানের জন্য বল শূন্য হবে, বল f শূন্য কোথায় হবে, x = 0 তে। আমি যদি x এর মান 0 বসাই তাহলে বল শূন্য হবে। যে বিন্দুতে সরল দৈর্ঘ্যে যুক্ত কণার উপর কোনো বল ক্রিয়া করে না, এটা হচ্ছে আসল কথা। যে বিন্দুতে বল ক্রিয়া করে না সেটাই কণার সাম্যাবস্থান। তাহলে এখানে মধ্যবিন্দু যদি আমরা বলি, মধ্যবিন্দুটা হচ্ছে সাম্যাবস্থান। এইখানে কণার উপর প্রত্যানয়নকারী কোনো বল ক্রিয়া করে না। শুধু তাই না, যেখানে বল থাকবে না, সব থেকে কম বল থাকবে, সেখানে স্থিতিশক্তিও সব থেকে কম থাকবে। তাহলে সাম্যাবস্থান হচ্ছে এমন একটি অবস্থান যে বিন্দুতে অবস্থানকালে কণাটির উপর কোনো বল ক্রিয়া করবে না এবং স্থিতিশক্তি হবে সর্বনিম্ন। আমি বলবো এটাই, যে বিন্দুতে কণার উপর ক্রিয়াশীল বল শূন্য বলবো, এবং এবং স্থিতিশক্তি মিনিমাম, ন্যূনতম বলবো। স্থিতিশক্তি ন্যূনতম হয় সেই বিন্দুকে সাম্যাবস্থান বলে। একটা ছবি দিয়ে তুমি দেখাতেই পারো, এই যে এই ছবিটাই আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এবার নম্বর 2, সরণ কি জিনিস। সরণ তো বলাই হচ্ছে বারবার, আবার না হয় সরণটা লিখে দিচ্ছি। সাম্যাবস্থান থেকে কোনো মুহূর্তে ডানে বা বামে যে রৈখিক দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা সরণ বলি। সরণকে আমরা x দিয়ে লিখি। কোনো মুহূর্তে কথাটা লিখতে হবে, কারণ সরণ কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে। দেখো, কণা মধ্য অবস্থান থেকে এখানে আসলো, সরণ তাহলে এইটুকু হলো। সরণ সবসময় মাপা হবে মধ্য অবস্থান, মানে সাম্যাবস্থান থেকে। কণা যদি এখানে থাকে তাহলে তার সরণ তাহলে এটা, কণা এখানে থাকলে সরণ এটা, একদম কণা প্রান্তে থাকলে সরণ সর্বোচ্চ। আবার কি হবে, কণাটা ব্যাক করবে। সরল দৈর্ঘ্যতে আন্দোলিত হওয়া মানে কি, এইভাবে আন্দোলিত হবে। কণা একবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, আবার এদিকে আসবে, এরকম ভাবে আন্দোলিত হবে। তা সরণ মানে হচ্ছে কোনো মুহূর্তে কণার অবস্থানকে আমরা সরণ বোঝাই। তাহলে কোনো মুহূর্তে সাম্যাবস্থান থেকে যতটা রৈখিক দূরত্বে কণাটি অবস্থান করে তাকে সরণ বলে। এটা মনে করো সাম্যাবস্থান, তার মানে x = 0, এটা ও বিন্দু নাম দিতে পারো। এখান থেকে মনে করো পি বিন্দুতে আসলো, এখানে পি বিন্দু, তাহলে এইটুকুকে আমরা বলবো সরণ x। তার মানে x ভ্যারিয়েবল, ইম্পর্টেন্ট কথা, x চেঞ্জ হচ্ছে কিন্তু। আচ্ছা,
ডান দিকে হলে এক্স প্লাস, বা দিকে যদি হয়, বা দিকে যদি মধ্য অবস্থান থেকে যতটা দূরে থাকবে, ধরো এটা কিউ বিন্দু, তখন এটাকে বলবো মাইনাস এক্স সরণটা। ডান দিকে হলে সরণ প্লাস, বাম দিকে হলে সরণ মাইনাস হবে। সাম্যাবস্থান মানে যেখানে বল শূন্য। সাম্যাবস্থান বাদ দিলে কিন্তু অন্য সব জায়গাতে কণার উপর বল ক্রিয়া করবে, এবং সেই বল কোন দিকে থাকবে? সবসময় সাম্যাবস্থার দিকে থাকবে। এইখানে যখন আছে কণাটির উপর কোন দিকে বল ক্রিয়া করবে? এইদিকে। এখানে যখন থাকবে কণাটি, বল ক্রিয়া করবে সাম্যাবস্থানের অভিমুখে। সবসময় এই যে সাম্যাবস্থান যেটা দেখতে পাচ্ছি সেই দিকে বল থাকবে। এফ ভ্যারিজ মাইনাস এক্স, কথার অর্থই তাই, আগের দিন বলা হয়েছিল। আচ্ছা, নেক্সট এরপরের সংজ্ঞা বিস্তার। বিস্তার বিস্তার মানে হচ্ছে, বিস্তারকে আমরা এ দিয়ে লিখবো, বড় হাতের এ। বিস্তার মানে হচ্ছে সাম্যাবস্থান থেকে কণাটি ডান দিকেই হোক আর বাম দিকেই হোক সর্বোচ্চ কত দূরত্ব যাচ্ছে। মনে করো এটা এক্স ইকুয়াল টু 0, একদম এই প্রান্ত পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলি আমি বিস্তার। এটাকে আমরা বিস্তার বলছি। তাহলে বিস্তার মানে এই। আচ্ছা, সাম্যাবস্থান থেকে কণার সর্বোচ্চ সরণকে, সর্বোচ্চ সরণকে বিস্তার বলে। ডান দিকে হোক বা দিকে হোক, বিস্তার ব্র্যাকেটে এ বলে। তার মানে সরণের সর্বোচ্চ মান এক্স ম্যাক্স আমি যদি লিখি, সেটাই আসলে বিস্তার। বিস্তারের একটা একক অবশ্যই থাকবে, কারণ এটা একটা দূরত্বকে প্রকাশ করে। সরণেরও একক থাকবে, বিস্তারের একক থাকবে। এর একক মিটার এসআই পদ্ধতিতে। মাত্রা বুঝতেই পারছো, দৈর্ঘ্যের মাত্রা হবে এল। গেল আমাদের বিস্তার। তাহলে বিস্তার কি জিনিস? বিস্তার হচ্ছে সর্বোচ্চ সরণ। এটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু, এটা ধ্রুবক। কিন্তু সরণ ধ্রুবক না। সরণ আর বিস্তারের মধ্যে তফাৎ খেয়াল করবে। সরণ হচ্ছে চেঞ্জ হচ্ছে, কোনো মুহূর্তে সরণ যা হবে পরের মুহূর্তে সরণ আলাদা হবে, তারপরের মুহূর্তে সরণ আলাদা হবে, মানে সরণ চেঞ্জ হচ্ছে। কিন্তু বিস্তার আমরা ম্যাক্সিমাম যে সরণটা সেটাকে আমরা বিস্তার বলবো। মানে বিস্তার হচ্ছে একটা ধ্রুবক রাশি, আর সরণ হচ্ছে একটা চলরাশি, ভ্যারিয়েবল। সময় যেমন চলরাশি, সময় চেঞ্জ হয়, তেমনি সরণও এখানে চেঞ্জ হচ্ছে, সময়ের সঙ্গেই চেঞ্জ হচ্ছে, সরণ পরিবর্তন হচ্ছে। আচ্ছা, গেল আমাদের তিনটা সংজ্ঞা। 4 নম্বর সংজ্ঞাতে আসি আমরা, পূর্ণ দোলন। পূর্ণ দোলন মানে হচ্ছে সরল দোলগতিযুক্ত কণা, ধরো এটা মধ্যবিন্দু এক্স ইকুয়াল টু 0, এই সমগ্র পথটা দুইবার অতিক্রম করবে। ধরো আমি যদি এই প্রান্ত থেকে যাত্রা করছে বলে বলি, ওই প্রান্তে গিয়ে আবার এই প্রান্তে ঘুরে আসে যদি, তাহলে আমরা বলি একটা পূর্ণ দোলন সম্পন্ন হলো। আচ্ছা, দেখো আরেকভাবে একটু বোঝার চেষ্টা করো। ধরো কোনো একটা জায়গার থেকে, আমি মধ্যবিন্দু থেকে যাত্রা শুরু করলো এদিকে, মনে করো মানে সাম্যাবস্থান থেকে ডান দিকে, আবার যখন সাম্যাবস্থান আসবে তাহলে কি পূর্ণ দোলন হবে? না, এটা অর্ধ দোলন। তাহলে আবার এখানে এসে একই দিকে যদি যায় কণা, একই বিন্দুতে যদি একই দিকে যায়, হ্যাঁ, তাহলেই আমরা তাকে পূর্ণ দোলন বলবো। বুঝতে পারছো? একই বিন্দুতে, মানে এটাকে আমরা দশা বলি। সমদশা আসতে যত সময় লাগে সেটা পর্যায়কাল বলা হয়, আর এই পর্যায়কালের মধ্যে যে ঘটনাটা ঘটলো সেটাকে বলা হয় পূর্ণ দোলন। তাহলে পূর্ণ দোলন বলতে কোনো বিন্দুতে একই অভিমুখে সরল দৈর্ঘ্যযুক্ত কণা ফিরে এলে, একই অভিমুখে সরল দৈর্ঘ্যযুক্ত কণা, দেখো সংজ্ঞাটা অন্যরকম হলো, সরল দৈর্ঘ্য যুক্ত কণা ফিরে এলে একটি পূর্ণ দোলন সম্পন্ন হয়। তাহলে একই দিক থেকে আসতে হবে, একই বিন্দুতে। তাহলে কোনো বিন্দুতে একই অভিমুখে সরল দৈর্ঘ্যযুক্ত কণা ফিরে এলে একটি পূর্ণ দোলন সম্পন্ন হয়।
নাম্বার 5 পর্যায়কাল। দেখো পর্যায়কাল বড় হাতের টি দিয়ে লেখা হয়। পূর্ণ ধরুন একটা ঘটনা, তার কোনো একক হবে না, এটা কোনো রাশি না, ভৌত রাশি না, ওটা পর্যায়কাল, একটি অবশ্য রাশি। পর্যায়কাল কাকে বলে? একটি পূর্ণ দোলন সম্পন্ন হতে যত সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। একটি পূর্ণ দোলন সম্পন্ন হতে যত সময় প্রয়োজন তাকে পর্যায়কাল বলে। এটা যেহেতু একটা রাশি, তাহলে এর একক থাকবে, মাত্রা থাকবে। যেহেতু এটা সময়, তাহলে একক হবে এর সেকেন্ড, আর মাত্রা টি টু টি, বড় হাতের টি। আচ্ছা, গেল পর্যায়কাল। তারপরে আসি আমরা কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন হয়, তাহলে 6 নম্বরে আমরা আসবো কম্পাঙ্ক। কম্পাঙ্ক 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন হয়। দেখো আসলে পুরো লাইন কিন্তু আমি ঠিকঠাক লিখছি না, পরীক্ষা আসলে আর একটু বাড়াবে। কে সম্পন্ন করে? সরল দৈর্ঘ্যযুক্ত কণা। এই কথাটা কিন্তু বারবার প্রত্যেকটার সঙ্গে দিতে হবে। 1 সেকেন্ডে সরল দৈর্ঘ্যযুক্ত কণা যতবার পূর্ণ দোলন সম্পন্ন করে। এই সরল দৈর্ঘ্যযুক্ত কণা আমি দিচ্ছি না। 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন করে, যতগুলি মানে একটা সংখ্যা, সম্পন্ন করে। কে করে সেটা কিন্তু আমি লিখছি না, সরল দৈর্ঘ্যযুক্ত কণা করে, তাকে কম্পাঙ্ক বলে। আচ্ছা, কম্পাঙ্ককে আমরা অনেক সময় এন দিয়ে লিখি, এফ ছোট হাতের এফ দিয়ে লিখি, নিউ দিয়ে লিখি, যেভাবে ইচ্ছা। দেখো কম্পাঙ্ক এন, এন এর সঙ্গে টি এর একটা সম্পর্ক আছে পর্যায়কালের সঙ্গে। এন ইজ ইকুয়াল টু 1 বাই পর্যায়কাল, কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু। তোমাদের নিচের ক্লাসেও এটা পড়া আছে। তার মানে এন ইজ ইকুয়াল টু 1/t আসলে। আচ্ছা, তোমরা এটাও জানো ওমেগা ইকুয়াল টু 2πn হয়, আবার 2π/t হয় কৌণিক বেগ যদি বলা হয়। পর্যায়কালের সঙ্গে কৌণিক বেগের সম্পর্ক এটাও জানতে হয়। আচ্ছা, কম্পাঙ্কের একক, এন এর একক সবারই জানা আছে, এটা আর এইচ জেড। যদি বলা হয় মাত্রা, দেখো মাত্রা 1/টাইম আসলে, তার মানে টাইম টু দি পাওয়ার -1 কম্পাঙ্কের মাত্রা। গেল আমাদের কম্পাঙ্ক। কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক মনে রাখতে হবে, কম্পাঙ্কের সঙ্গে কৌণিক গতিবেগ সম্পর্ক মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাই সরল দোলগতিযুক্ত কণার দশা। এইটা একটা নতুন কথা, এইটা বুঝতে ঝট করে এখনই বুঝবে না, আস্তে আস্তে দশার ধারণা ক্লিয়ার হবে। 7 নম্বরে দশা। আপাতত একটা ছোট সংজ্ঞা দিচ্ছি। দশা বলতে বোঝায় সরল দোলগতিযুক্ত কণার গতির অবস্থাকে। কোনো মুহূর্তের দশা মানে সেই মুহূর্তের তার গতির অবস্থা কি সেটাকে বোঝায়। এবার গতির অবস্থা আবার কি? গতির অবস্থা মানে সেই মুহূর্তের সরণ কত, তার বেগ কত, ত্বরণ কত, গতি সম্বন্ধীয় যা যা রাশি, সেগুলো জানা মানেই দশা জানা হলো। বুঝতে পারছো? মানে দশা জানতে পারলে আমরা গতি সম্পর্কে যদি রাশিগুলি, সরণ, বেগ, ত্বরণ, এগুলো সব আমরা জানতে পারি, অভিমুখ। তাহলে দশার সেই জন্য ছোট্ট করে একটা সংজ্ঞা, দশা বলতে গতির অবস্থাকে প্রকাশ করে, ব্যাস। কার দশা সেটা লিখছি না, তোমরা তো জানোই সরল দৈর্ঘ্যযুক্ত কণা, বারবার সরল দৈর্ঘ্যযুক্ত কণা আমি লিখছি না। দশা বলতে কণার কোনো মুহূর্তে গতির অবস্থাকে বোঝায়। দেখো অ্যাকচুয়ালি দশা কিন্তু একটা কোণকে বোঝায়। ওই কোণটা জানা থাকলে আমরা অনেক কিছু আমাদের জানা হয়ে যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা সমীকরণ লিখি, সমীকরণের কোন রাশিটিকে দশা বলে আমি বলছি। ধরো y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস
ধরো ফাই আমি লিখলাম। এই সমীকরণে দশা কোনটা? এখানে হচ্ছে সাইনের ভেতরে যে সমস্ত কোণ সেটাই হচ্ছে দশা। এই সমীকরণে দশা ইজ ইকুয়াল টু ওমেগা টি প্লাস ফাই। ভুল করে ফাইকে দশা বলো না, ওটাকে আমরা প্রারম্ভিক দশা বলি। হ্যাঁ, এই সমীকরণে আচ্ছা এখানে আরেকটু কথা আমি যুক্ত করে দিই, আরো ক্লিয়ার হবে। টি সময়ে দশা, টি সময়ে দশা সময়ের উপর নির্ভর করবে। টি সময়ে দশা হচ্ছে এটা, টি আছে এর মধ্যে। টি ইজ ইকুয়াল টু 0 সময়ে দশা, আমি যদি বলি টি ইজ ইকুয়াল টু 0 সময় দশা, সেটা কিন্তু যে টি এর মান যদি আমি 0 বসাই তাহলে দশা দেখো ফাই আসবে। ফাই একে মানে ফাইকে প্রারম্ভিক দশা বা ইপক বলা হয়। তাহলে দশার তো একটা ভৌত রাশি, কারণ একটা কোণ। দশার একক, কোণের একক রেডিয়ান। আর তোমরা জানো কোণের কোনো মাত্রা হয় না, এটি মাত্রাহীন। তাহলে দশা একক আছে কিন্তু মাত্রা নেই। তাহলে আমরা কয়েকটা সংজ্ঞা শিখলাম সরল দোলগতিযুক্ত কণার ক্ষেত্রে। এই সংজ্ঞাগুলি অবশ্যই ইম্পর্টেন্ট। এই সংজ্ঞাগুলো না পড়লে আমরা অ্যাকচুয়ালি এগোতে পারবো না। নেক্সট, এখন আমরা সরল দোলগতিযুক্ত কণার সরণের রাশিমালা, বেগের রাশিমালা, ত্বরণের রাশিমালা এগুলো আমরা প্রতিষ্ঠা করব। সরল দোলগতিযুক্ত কণার এখন পর্যন্ত একটাই মাত্র সূত্র আমরা জেনেছি, সেটা হচ্ছে F ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। একটাই সূত্র আমরা জেনেছি সরল দৈর্ঘ্যযুক্ত কণার ক্ষেত্রে। তাহলে এইখান থেকেই শুরু হবে আমাদের সমস্ত অন্য অন্য ডাটাগুলো বার করা, সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি অনেক কিছু আমরা বার করতে পারবো। তাহলে এই সমীকরণ থেকে তাহলে স্টার্ট হবে। আচ্ছা, এটা স্টার্ট করার আগে আমরা সরল দৈর্ঘ্যযুক্ত কণার অবকল সমীকরণটা কি সেটা আমরা করি। তাহলে ফার্স্ট হচ্ছে সরল দৈর্ঘ্যযুক্ত কণার অবকল সমীকরণ, এটা সবার আগে লাগবে। তাহলে হেডিং দিচ্ছি সরল দোলগতিযুক্ত কণার অবকল সমীকরণ। এটা কি আবার? দেখো, আমরা জানি কোনো কণা যদি সরল দৈর্ঘ্যতে আন্দোলিত হয়, আমরা এই সূত্রটা তো জানি, F ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটা আমরা জানি। F মানে কি? F মানে হচ্ছে প্রত্যানয়নকারী বল। আচ্ছা, বল মানে ভর ইন্টু ত্বরণও লেখা যায়, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স লেখা হলো। এবার দেখো, অর a ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম আমরা লিখলাম ইন্টু এক্স, এমটাকে নিচে নিয়ে গেলাম জাস্ট। আচ্ছা, এ কে তোমরা জানো ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার লেখা যায়, সরণের ডাবল ডেরিভেটিভ করলে ত্বরণ পাওয়া যায়। আর এই দিকে মাইনাস কে বাই এম এটা থাক এক্স, পরের লাইনে আমি লিখি অর ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে কে বাই এম যে টার্মটা, এটাকে আমরা ধরে নেব এটা একটা ধ্রুবক ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এখানে কি ধরা হলো? কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। আসলে কেটা কি জিনিস তোমরা জানো, কে তো বল ধ্রুবক,
বল ধ্রুবক হচ্ছে এম ওমেগা স্কোয়ার, কে বাই এমটাই ওমেগা স্কোয়ার ধরা হলো, কে বাই এম ওমেগা স্কোয়ার মানে কে ইকুয়াল এম ওমেগা স্কোয়ারই হয়। আচ্ছা, অর আরেকটা লাইন আমরা লিখে দিই, অর d2x বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এইটাকেই বলা হয় সরল দোলগতির অবকল সমীকরণ। সরল দোলগতির অবকল সমীকরণ। তাহলে d2x বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স, এটাকে আমরা সরল দোলগতির অবকল সমীকরণ বলছি। এই অবকল সমীকরণ থেকেই আমরা সরল দোলগতিযুক্ত কণার ত্বরণের রাশিমালা, বেগের রাশিমালা, সরণের রাশিমালা সব আমরা প্রতিষ্ঠা করব। দেখো এখন সরণ, বেগ ও ত্বরণের রাশিমালা প্রতিষ্ঠা কার? অবশ্যই সরল দোলগতিযুক্ত কণার। তাহলে পরের আমরা হেডিং দিব সরল দোলগতিযুক্ত কণার সরণ, বেগ ও ত্বরণ। সরল দোলগতিযুক্ত কণার আগে ত্বরণ করব, তারপরে বেগ করব, তারপর সরণ করব, নির্ণয়। সরণটা লাস্টেই রাখলাম। তাহলে ফার্স্ট আমরা ত্বরণ আমরা বার করব। কোথার থেকে ত্বরণ বার করব? ত্বরণ বার করার জায়গা আমাদের আছে। বল জানি, সরল দোলগতিযুক্ত কণার ক্ষেত্রে বল ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটা আমরা জানি। এখানে দেখো এফ এর মান আমি এম এ বসাতে পারি, ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই মাত্র করলাম। তার মানে এ ত্বরণটা আগে করাই হলো আমাদের, মাইনাস কে বাই এম ইন্টু এক্স, তার মানে এ ইজ ইকুয়াল টু মাইনাস, ওটাকে তো আমরা ওমেগা স্কোয়ার বলি। এই যে ত্বরণের রাশিমালা এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। দেখো এখান থেকে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে ত্বরণ আর সরণ সমানুপাতিক তো আছেই, ওমেগা তো ধ্রুবক, বাট বিপরীতমুখী। বিপরীতমুখী কথার অর্থ কণা যখন সাম্যাবস্থান থেকে ডান দিকে যাবে, ডান দিকের কোনো একটা পয়েন্টে ত্বরণ হবে এই দিক, কারণ সরণ এই দিক। সরণ সবসময় মাপা হবে সাম্যাবস্থান থেকে। তো সরণ পজিটিভ, এক্স পজিটিভ আর এ নেগেটিভ এই কণা, এই বিন্দুতে। আবার আমি যদি এই পাশে আসি তখন এক্স নেগেটিভ এই বিন্দুতে। এইখানে আবার ত্বরণ আবার এই দিক, মানে ত্বরণ পজিটিভ। তাহলে সরণ আর ত্বরণ সবসময় বিপরীতমুখী। এখানে সরণ এই দিক আর ত্বরণ এই দিক, আর এখানে সরণ এই দিক, ত্বরণ এই দিক। সরণ ত্বরণ বিপরীতমুখী। ইম্পর্টেন্ট ব্যাপার, মাঝখানে কোনো ত্বরণ থাকবে না, কারণ মাঝখানে কণার উপর বল শূন্য হয়, সেই জন্য ত্বরণও থাকবে না। আর যে কোনো অবস্থানেই ত্বরণ থাকবে, সাম্যাবস্থান বাদ দিয়ে। ত্বরণ সব থেকে কম তাহলে মাঝখানেই, এক্স এর মান শূন্য হলে ত্বরণ শূন্য। সব থেকে কম ত্বরণ কোথায় যদি বলা হয়? এ মিনিমাম, মধ্যখানে, মানে সাম্যাবস্থানে। আর সর্বোচ্চ কোথায়? এক্স এর মান যত সব থেকে বেশি, মানে এ। এক্স এর সর্বোচ্চ মান কত? এ। এক্স এর সর্বনিম্ন মান কত? 0। এক্স এর সর্বনিম্ন মান মানে সাম্যাবস্থান, এক্স এর সর্বোচ্চ মান মানে হচ্ছে প্রান্ত। তো দুই প্রান্তে ত্বরণ হাইয়েস্ট, আর মধ্যে ত্বরণ শূন্য। তুমি মাইনাসটা দেখবে না, দুই প্রান্তে ত্বরণ হাইয়েস্ট বলছি, তোমরা বলবে হয়তো মাইনাস, তো মাইনাসটা দিক বোঝাচ্ছে, শুধু অভিমুখ বোঝাচ্ছে। তাহলে ত্বরণ ম্যাক্সিমাম কোথায়? দুই প্রান্তে মানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এতে ত্বরণ হবে ম্যাক্সিমাম। ত্বরণ কত? এ ম্যাক্স। দেখো এ ম্যাক্স কত হবে? মাইনাস সাইন বাদ দাও এখন। ওমেগা স্কোয়ার এক্স এর ভ্যালু কত হবে? এ। তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু এ, এটা সর্বোচ্চ ত্বরণ। ত্বরণের মান আমরা লিখছি। তুমি এখানে দরকার হলে, তুমি যদি তোমার সন্দেহ হলে ম্যাগনিটিউড নিয়ে নাও,
তাহলে তো হয়ে যায়। এটা সর্বোচ্চ ত্বরণ। কোথায় সর্বোচ্চ ত্বরণ? দুই প্রান্তে ত্বরণ সর্বোচ্চ হয়। হ্যাঁ, এই প্রান্তে ত্বরণ এই দিকে, আর এইখানে ত্বরণ এই দিকে। নেগেটিভ সরণ, তাহলে ত্বরণ পজিটিভ, আর সরণ পজিটিভ ত্বরণ নেগেটিভ। আচ্ছা, এ মিনিমাম কোথায় হবে? মিনিমাম সাম্যাবস্থানে। সাম্যাবস্থান মানে x = 0 বিন্দুতে। এখানে এ মিনিমাম = 0। তাহলে সর্বোচ্চ ত্বরণের মান ইম্পর্টেন্ট, কোথায় হয় সেটাও অবশ্যই ইম্পর্টেন্ট। ব্যাস, ত্বরণ বিষয়ক আমাদের হয়ে গেল। অবশ্য গ্রাফ আছে, আমরা গ্রাফে পরে আসছি, একবারে সব গ্রাফ আঁকবো। সমীকরণগুলো আগে করে নেই। 2 নম্বর হচ্ছে গতিবেগ। গতিবেগ, সরল দৈর্ঘ্যযুক্ত কণার বেগ। দেখো, আমাদের ত্বরণ জানা হয়ে গেছে, a = -ω² × x। এটা ত্বরণ। তোমাদের একমাত্রিক গতিতে ত্বরণের ডেরিভেটিভ ফর্মে ফর্মুলা হচ্ছে 3টা। একটা হচ্ছে d2x/dt², সরণের ডাবল ডেরিভেটিভ, অথবা গতিবেগের ডেরিভেটিভ সময় সাপেক্ষে, আরেকটা v dv dx হয়। ত্বরণের এই 3টা ফর্মুলা আছে। আচ্ছা, এইখানে আমরা যেহেতু এখানে x আছে, dv dx, এখানে যেহেতু x আছে, x দিয়ে নিয়ে আসবো ত্বরণের ফর্মুলাটা, মানে v dv dx টা লিখবো আমি ত্বরণের জায়গায়। সুতরাং এর জায়গায় আমি লিখছি v dv/dx = -ω²x, or v dv = -ω²x × dx। এইবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, তাহলেই গতিবেগ পেয়ে যাব। দেখো, ইন্টিগ্রেশন করব কিভাবে? দুই পাশে ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, v dv, আর -ω²টাকে বাইরে রাখলাম, এটা কনস্ট্যান্ট, আর x dx। ইন্টিগ্রেশনের লিমিট আমরা বুঝবো। সরল দৈর্ঘ্যযুক্ত কণা কোথা থেকে ব্যাক করে আসে? দুই প্রান্তের থেকে ব্যাক করে আসে, ফিরে আসে। যেখান থেকে ব্যাক করে আসবে সেই বিন্দুতে অবশ্যই গতিবেগ 0 হবে। একই পথে যদি ব্যাক করে আসে, তাহলে ওই বিন্দুতে গতিবেগ অবশ্যই 0। তাহলে গতিবেগ 0 কোথায়? প্রান্তে। তাহলে যখন আমি x এর ভ্যালু যদি a নেই, তখন গতিবেগ 0 না? আর x এর ভ্যালু যখন x, তখন গতিবেগ v। লিমিট এইভাবে নিয়ে নিলাম। ব্যাস, আমরা এখান থেকে পেয়ে যাব। এটা মুছে দিচ্ছি তোমাদের। দেখো, ইন্টিগ্রেশন করলে v dv এর ইন্টিগ্রেশন মানে v²/2, মানে হাফ v²। তার ইন্টিগ্রেশন লিমিট কোথায়? 0 to v, 0 to v। আর এইদিকে -ω² তো আছেই। x এর ইন্টিগ্রেশন x²/2 মানে হাফ × x², তার লিমিট আবার a থেকে x, a থেকে x। বাস, ইন্টিগ্রেশন হয়ে গেল। এবার আমরা লিমিটটা বসাই। দেখো, এটা তো হাফ v²ই হবে, কারণ লোয়ার লিমিট তো 0ই আছে, আর ইকুয়াল টু মাইনাস, হাফ হাফ দুই পাশে কেটে দাও, এইখানে এইভাবে কেটে দিলাম। তাহলে এখানে আর হাফ লিখবো না। তাহলে থাকলো এখানে v² = -ω², আপার লিমিট বসালে x², আর লোয়ার লিমিট বসালে a²। সহজ ইন্টিগ্রেশন। এবার দেখো, v² = আমি মাইনাসটাকে প্লাস করে দিলে a² - x² লিখতে পারি, ω² a² - x²। এবার দেখো, v = √ওভার করলেই v চলে আসছে, ω √a² - x²। এইটাই সরল দৈর্ঘ্যযুক্ত কণার বেগের রাশিমালা ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট, সরণের সাপেক্ষে বেগ। ত্বরণটাও আমরা বার করছিলাম সরণের সাপেক্ষেই x দিয়ে, এখানেও ভটাও x দিয়ে। এবার দেখো, এই গতিবেগ সর্বনিম্ন সর্বোচ্চ কোথায় হবে? সর্বনিম্ন তো হবে দুই প্রান্তে, সর্বোচ্চ কোথায় হবে? যেহেতু ত্বরণ মধ্যের দিক, ত্বরণের দিক কোন দিক? এই দিক, তার মানে তার দ্রুতির মান এদিকে বাড়বে।
আবার এখানেও তাই, যখন এই প্রান্তে আসবে, দেখো এইখান থেকে যখন এখানে আসবে তার দ্রুতির মান বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এখানে হাইয়েস্ট হবে। আবার এইখানে আবার বেগ আর ত্বরণ উল্টা দিক, আবার এখানে কমবে, কমতে কমতে আবার শূন্য। হ্যাঁ, কারণ উল্টো দিক। আবার যখন এদিকে যাবে আবার বাড়বে, বুঝতে পারছো? তাহলে বাড়তে বাড়তে আবার এখানে হাইয়েস্ট। তাহলে বেগ সর্বদা মাঝখানে হাইয়েস্ট আর দুই প্রান্তে শূন্য। তাহলে যদি বলা হয় দুই প্রান্তে, দুই প্রান্তে, দুই প্রান্তে বলতে এক্স এর মান প্লাস অর মাইনাস এতে, দুই প্রান্তে বেগ কত হবে? ভি মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে? বলো, দুই প্রান্তে মিনিমাম হবে, ভি মিনিমাম। এক্স এর ভ্যালু তুমি এ বসাও তো, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যাবে না? তাহলে ভি মিনিমাম শূন্য দুই প্রান্তে। আর মধ্যবিন্দু মানে সাম্য অবস্থানে, সাম্য অবস্থানে, সাম্য অবস্থান মানে হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোতে, সেখানে এক্স এর ভ্যালু জিরো বসালে ভি ম্যাক্সিমাম পাওয়া যাবে, সেটা হচ্ছে ওমেগা ইন্টু এ পাওয়া যাবে। এই যে সর্বোচ্চ গতিবেগ, এই সূত্রও অবশ্যই মনে রাখতে হবে, সর্বোচ্চ ত্বরণ কত, সর্বোচ্চ গতিবেগ কত এবং কোথায় হয়। হলো আমাদের, তাহলে ত্বরণ হলো, গতিবেগ হলো, এরপরে আমাদের আসবো সরণ। দেখো সরণ নির্ণয় কিভাবে হবে। সরণ নির্ণয়, সরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখলাম গতিবেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ মানে বিস্তার, গতিবেগ মানে ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমাদের চাই এক্স, আমরা একটা কাজ করি, ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে নিয়ে আসলাম ইজ ইকুয়াল টু ওমেগা ডিটি লিখলাম ডান দিকে, এটা নিচে নিয়ে আসলাম, এটা এখানে নিয়ে গেলাম। এইবার তুমি ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওমেগা বাইরেই থাক ডিটি। আচ্ছা, আমি না হয় লিমিট দিলাম না, তোমরা জানো লিমিট না দিলে একটা ধ্রুবক যোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি, এটার এই ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, এটা ফর্মুলা, ম্যাথের ফর্মুলা। ডিএক্স বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে সাইন ইনভার্স এক্স বাই এ হয়। আর এদিকে ওমেগা ডিটির ইন্টিগ্রেশন তো টি, আর একটা ধ্রুবক নিলাম ফাই। কেন নিলাম? এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ওই যে যখন আমরা লিমিট ছাড়া ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করার পর একটা ধ্রুবক তোমাকে দিতে হবে, ইনডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে এখন দেখো, আমি যদি অড লিখে এক্স বাই এ লিখি, তাহলে কিন্তু আমি সাইন ওমেগা টি প্লাস ফাই পাচ্ছি, অর এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি এ ইন্টু সাইন ওমেগা টি প্লাস ফাই। এইটাই সরল দোল গতিযুক্ত কণার সরণের রাশিমালা যদি প্রারম্ভিক দশা থাকে, যদি ফাই ইজ ইকুয়াল টু শূন্য হয়, ফাই এর নাম প্রারম্ভিক দশা বা ইপক এর আগে বলা হয়েছে, তখন কিন্তু আমরা বলবো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তখন আমরা এটাই বলবো। আরো সহজ হয়ে গেল, প্রারম্ভিক দশা যদি শূন্য হয় তখন এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। মধ্য অবস্থান থেকে মানে সাম্য অবস্থান থেকেই যদি গতিশীল হয় এবং ডান দিকে গতিশীল হয়, সেক্ষেত্রে প্রারম্ভিক দশা শূন্য। আচ্ছা, প্রারম্ভিক দশা যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করেনি, বা টাইমের কাউন্টটা সাম্য অবস্থান থেকে হচ্ছে না, অন্য জায়গা থেকে হচ্ছে। গেল সরণের রাশিমালা। সর্বোচ্চ সরণের মান কত? এ। সাইন যখন 90 হয়, সাইন 91, তখনই তো সর্বোচ্চ হয়, তাহলে এক্স এর সর্বোচ্চ মান এ। আবার 270 আবার এক্স ইকুয়াল টু মাইনাস এ হবে। লেখচিত্র ইম্পর্টেন্ট, দেখো বেশ কটা লেখচিত্র আঁকবো আমরা।
প্রথমে আমরা লেখচিত্র আঁকবো 1 নম্বর এক্সটি লেখচিত্র, সরণ সময় লেখচিত্র। সরণের সঙ্গে সময়ের লেখচিত্র কেমন হবে? x = a sin ওমেগা টি, সাইন লেখচিত্র যা হয় তাই হবে। সাইন লেখচিত্র আবার কি? দেখো, সাইন লেখচিত্র মানে হচ্ছে আমি যদি x বলি আর এইদিকে টাইম বলি, খেয়াল করো, টাইম যখন 0 তখন মানে ওমেগা টি যখন 0, তাহলে সাইন 0 কত? 0। এক্স এর ভ্যালু কত? 0। যখন ওমেগা টির ভ্যালু 90 ডিগ্রি তখন এক্স এর ভ্যালু কত? a। ওমেগা টির ভ্যালু যখন আবার 180 ডিগ্রি তখন এক্স এর ভ্যালু কত? আবার 0। সাইন 0 তে 0 হয়, 180 তে 0 হয়। ওমেগা টির ভ্যালু যখন 270 ডিগ্রি তখন আবার -a। যখন আবার 360 ডিগ্রি হয় ওমেগা টির ভ্যালু তখন আবার 0, মানে এক্স এর ভ্যালু 0। তার মানে ব্যাপারটা কি? এক্স এর ভ্যালু একবার হাইয়েস্ট হচ্ছে, একবার লোয়েস্ট হচ্ছে। প্রথমে 0, প্রথমে কি? টাইম 0 তে এক্স এর ভ্যালু কি? 0। আচ্ছা, তো মানে গ্রাফটা কেমন হচ্ছে? এই যে এরকম হচ্ছে গ্রাফটা, টাইম বেড়ে যাচ্ছে, সরণ সময়ের সঙ্গে পজিটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে। পজিটিভ হচ্ছে ওই যে দোলে তো দুই পাশে যাচ্ছে, পজিটিভ নেগেটিভ হচ্ছে। আর এই ভ্যালুটাই কত? এইটাই হচ্ছে x = +a। আর এইখানে আমি যদি এই জায়গাটা বলি x = তাহলে এখানে -a। আচ্ছা, আরো বিষয় দেখো, টাইম, এটা তো এদিকে তো টাইম, যদি বলা হয় এইটুকু টাইম কত, এটা 0 টাইম থেকে শুরু, এটা একটা টাইম, এটা টাইম অক্ষ, সময় অক্ষ। এইটুকু টাইম কত প্রকাশ করছে? এইটুকু টাইম প্রকাশ কত করছে? ওমেগা টির ভ্যালু এখানে কত? এইখানে ওমেগা টির ভ্যালু 90 ডিগ্রি, মানে π/2। খেয়াল করো, এটা ক্যালকুলেশন। ওমেগা টির ভ্যালু π/2 কোন জায়গাটায়? এই জায়গার কথা কিন্তু ফোকাস করো। তাহলে ওমেগা মানে 2π/t ইন্টু স্মল t = π/2। π ক্যান্সেল, তাহলে t ক্যাপিটাল T/4 হলো। এই জায়গাটা যেখানে নাকি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেইখানে টাইমটা হচ্ছে T/4। এইটুকু টাইম কিন্তু T/4। 90 ডিগ্রি অ্যাঙ্গেল যখন, তখন T/4। তাহলে এইটুকু তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার 0 আসলো তো। এইখানে হচ্ছে T/2, পর্যায়কালের অর্ধেক সময়। এখানে 3T/4, আর এখানে হচ্ছে T। এখানে T যদি হয় এখানে 2T হবে। একটা পর্যায়কাল টাইম অতিবাহিত করলো, এখানে একটা পর্যায়কাল টাইম অতিবাহিত করবে। এইভাবে টাইমগুলো বাড়বে। তাহলে এটাই এক্স আর টি এর মধ্যে লেখচিত্র হলো আমাদের সাইন গ্রাফ। সাইন গ্রাফ এরকমই হয়। আচ্ছা, নেক্সট গ্রাফ আমরা আঁকবো ভিটি লেখচিত্র। আচ্ছা, লেখচিত্র অঙ্কন করার আগে সমীকরণ জানা দরকার। সমীকরণ ছাড়া কখনোই লেখচিত্র আমরা আন্দাজি কখনোই আঁকতে পারবো না। যেমন এইখানে আমি কোন সমীকরণকে ইউজ করছি? আমি লিখি নাই এখানে x = a sin ওমেগা টি কে ইউজ করছি। ওটা দেখে করলাম আমরা। এইটাকে ইউজ করছি আমরা, এইটাকে ইউজ করে আমরা এই গ্রাফ পাচ্ছি। তাহলে এবার যদি ভিটি লেখচিত্র হয়, তাহলে ভি আর টি এর মধ্যে একটা রিলেশন লাগবে আমার, তাছাড়া লেখচিত্র অঙ্কন করা যাবে না। তাহলে নেক্সট আমরা ভিটি লেখচিত্র আঁকার জন্য প্রস্তুত হই। নম্বর 2, ভিটি লেখচিত্র। দেখো, ভিটি লেখচিত্র কিভাবে আমরা ভি এর সঙ্গে টাইমের সম্পর্ক পাবো? কেন, এক্স যদি তুমি জানো এ সাইন ওমেগা টি, ধরো সাইন ওমেগা দিলাম, প্রারম্ভিক দশা মানে এই পক শূন্যই ধরলাম, তাহলে আমি কি বেগ বার করতে পারবো না? dx/dt করলেই না বেগ হয়ে গেল। তার মানে d/dt অফ এক্স মানে হচ্ছে a সাইন ওমেগা টি। ডেরিভেটিভ করে দাও এটাকে, এ তো বাইরে আসবে, ওমেগাও বাইরে আসবে,
আর সাইন ওমেগা টি ডেরিভেটিভ কস ওমেগা টি হবে, এটা ভি। আর এইটাকে আমরা ওমেগা এ মানে এটাকে ভি ম্যাক্স বলি, একটু আগে করা। তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স ইন্টু কস ওমেগা টি। দেখো সময়ের সঙ্গে গতিবেগ চলে আসছে। এবার কি গ্রাফ? কস গ্রাফ। আগেটা ছিল সাইন, এবার কস গ্রাফ। কস গ্রাফ মানে হচ্ছে সময় যখন 0 তখন গতিবেগ হবে হাইয়েস্ট। কস 0-তে 1 হয়, এবার 0-তে হাইয়েস্ট, 180-তে আবার হাইয়েস্ট মানে মাইনাস হাইয়েস্ট। কস গ্রাফ তাহলে কেমন হয়? দেখো এদিকে ভি, এদিকে টি, টাইম এদিকে। যখন এটা 0, ওমেগা টির ভ্যালু যখন 0, তখন ভি এর ভ্যালু ম্যাক্সিমাম, এই যে ম্যাক্সিমাম। ওমেগা টির ভ্যালু যখন 90 ডিগ্রি, কস 90-তে এটা চলে আসবে 0। ওমেগা টির ভ্যালু যখন 180 ডিগ্রি, তখন ভি মাইনাস ভি ম্যাক্সিমাম নিচের দিকে। ওমেগা টি যখন আবার 3π/2, তখন আবার 0। ওমেগা টি যখন 2π, আবার হাইয়েস্ট। তার মানে এই গ্রাফটা ওই যে ওইটার মতোই, শুধু শুরু হচ্ছে হাইয়েস্ট থেকে, এই যে এখান থেকে শুরু। এই যে এখানে হাইয়েস্ট, এইটুকু হচ্ছে ভি ম্যাক্স, এই ভ্যালুটুকু হচ্ছে ভি ম্যাক্স। আর ভি ম্যাক্স এর ভ্যালু তোমরা জানো ওমেগা এ। আর এটা হচ্ছে মাইনাস ভি ম্যাক্স, মাইনাস ভি ম্যাক্স মানে মাইনাস ওমেগা এ। তাহলে গতিবেগ দেখো এরকম। গতিবেগ আর সরণের মধ্যে দশা পার্থক্য আমরা বলি 90 ডিগ্রি। নেক্সট এটি গ্রাফ, এর সঙ্গে টি এর সম্পর্ক লাগবে। নেক্সট হচ্ছে এটি গ্রাফ, নম্বর 1 2 3। এটি গ্রাফ লেখচিত্র, ত্বরণের সঙ্গে সময় লেখচিত্র। দেখো এইমাত্র আমরা দেখলাম ভি ইজ ইকুয়াল টু, এই যে এই সমীকরণটা নাও, তবে এক্স এর থেকেও স্টার্ট করতে পারো, ওমেগা এ কস ওমেগা টি। গতিবেগের ডেরিভেটিভ করলেই ত্বরণ হবে, ডিভি/ডিটি করো। তাহলে ওমেগা এ বাইরে নিয়ে আসো, আর ডিডিটি অফ অ্যাকচুয়ালি কস ওমেগা টি হচ্ছে। কস ওমেগা টি ডেরিভেটিভ, একটা ওমেগা বাইরে আসবে, একটা মাইনাস আসবে, মানে মাইনাস ওমেগা স্কোয়ার এ ইন্টু সাইন ওমেগা টি। দেখো এটা আবার ত্বরণের ম্যাক্সিমাম ভ্যালু, এ ম্যাক্স সাইন ওমেগা টি এ। তাহলে সময়ের সঙ্গে ত্বরণের সম্পর্ক আমরা পেলাম গ্রাফ আঁকার জন্য, এলো করছি আমরা। তাহলে এইটার গ্রাফ কি হবে? সাইন গ্রাফ। সাইন গ্রাফ শুরু কিন্তু 0 থেকেই হবে। এটা দেখো সরণ আর এটার মধ্যে কি তফাৎ? সরণের মধ্যে কি ছিল? x ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, আর এখানে মানে a ইজ ইকুয়াল টু মাইনাস সামথিং ইনটু ওমেগা টি, সাইন ওমেগা টি মাইনাস আছে। তারপরে গ্রাফ, সরণের গ্রাফ কেমন হয়েছিল? এইমাত্র আমরা দেখালাম সরণের গ্রাফ, এটা সরণের গ্রাফ স্টার্ট হয়েছিল কোথা থেকে? এখান থেকে। আর এটা যদি ত্বরণের গ্রাফ হয় তাহলে নিচ থেকে স্টার্ট হবে, মাইনাস আছে যে, তাহলে ত্বরণের গ্রাফ হবে, এটা যদি ত্বরণ হয়, টাইম হয়, এরকম হবে। ত্বরণের সঙ্গে সরণের গ্রাফ মানে লেখচিত্র, এটা হয় 180 ডিগ্রি দশা পার্থক্য। সরণ উপর দিকে ছিল, ত্বরণ নিচ দিক, স্টার্ট আর কি। কারণ ত্বরণ তো সরণের বিপরীতমুখী, যে এখান থেকেও বোঝা যাচ্ছে। সরণ যখন পজিটিভ, আমি যদি এখানে একটা গ্রাফ আঁকি, এটা সরণের গ্রাফ হবে,